আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিনিয়োগ ইন বিডি স্টকস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই বলে রাখি, আমি কোনো স্টকের বাই সেল নিয়ে কোনো নির্দেশনা দিই না। আমার কাজ হলো বিভিন্ন স্টক আগামীতে কি হতে পারে তা নিয়ে প্রেডিকশন বা অনুমান করা। আমি আমার জ্ঞান বুদ্ধিতে যা ভালো মনে হয় তাই বলার চেষ্টা করি। আমি একজন সাধারণ মানুষ, তাই কোনো ভুল ত্রুটি করলে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কমেন্টে প্লিজ জানাবেন। আমার এই চ্যানেলের মূল উদ্দেশ্যই হলো আপনাদের সাথে স্টক নিয়ে আলোচনা করা। ব্রোকার হাউসে বসে আপনারা অনেকেই যেরকম বিভিন্ন স্টক নিয়ে আলোচনা করেন, ওইভাবেই মনে করেন আমি আপনাদের সাথে আলোচনা করছি। আমি আমার মনের ভাবনাগুলো আপনাদের সামনে তুলে ধরবো, আর আপনারাও আপনাদের যা বলার আছে কমেন্টে আমাকে জানাবেন। এতে করে আলোচনার মাধ্যমে আমি মনে করি আমি আপনাদের কাছ থেকে কিছু শিখতে পারলাম, আর আপনারাও হয়তো কিছু শিখলেন। এখন চলে যাব আমি আমাদের স্টক মার্কেট নিয়ে। সো আজকে এখন অলরেডি আমার এখানে 9 তারিখ হয়ে গিয়েছে। সো আমি 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 আজকে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে 7 তারিখের, অর্থাৎ আমাদের বৃহস্পতিবারের স্টক মার্কেট নিয়ে, অগাস্টের 7 তারিখ। সো আমরা এখন এখানে দেখতে পাচ্ছি যে আমাদের 7 তারিখ মোটামুটি ভলিউম ভ্যালু হয়েছে 700 কোটি। সো এখন অনেকেই এটা নিয়ে আলোচনা করছেন, যেমন দেখা যাচ্ছে 77টা কোম্পানি অ্যাডভান্স হয়েছে আর 266টা কোম্পানি ডিক্লাইন হয়েছে। সো এতগুলা কোম্পানি দাম নেমে গেছে, এটা দেখে অনেকেই চিন্তিত। একইভাবে আমরা যদি খেয়াল করি, আমরা দেখতে পারবো যে ডিএসইএক্সে 63 পয়েন্ট মাইনাস, হুইচ ইজ হিউজ। এটা শুনে অনেকেই, মানে এটা দেখার পর আমি জানি আমার সাথে অনেকে আলোচনা হয়ে গেছে, যারা অনেকে খুব প্যানিকে আছেন যে এত পয়েন্ট মাইনাস কি হচ্ছে মার্কেটে। বাট ফ্যাক্ট হচ্ছে এটা আসলে টেনশনের কিচ্ছুই না, বিকজ মার্কেট এটা একটা জাস্ট হালকা কারেকশন করতেছে এবং অতি সত্বর মার্কেট ইনশাল্লাহ আবার ভালো হবে। যেহেতু মার্কেটে ভলিউম দেখেন, এই জিনিসটা মনে রাখবেন, মার্কেটে ভলিউম কন্টিনিউ করতেছে, অনেক বেশি ভলিউম, হুইচ ইজ গুড, এটা টেনশনের কিচ্ছু নেই। সো চলুন আমরা একটু দেখি যে এখানে টপ সেক্টর বাই গেইনার যদি আমরা খেয়াল করি, তাহলে আমরা দেখতে পারবো টেক্সটাইলে গেইন করছে, কিন্তু এখানে টেক্সটাইলে অনেক ডাউনও আছে, আবার কিছু আছে ইকুয়াল যা আছে তেমন। সেকেন্ডে ফার্মাসিউটিক্যাল, থার্ডে ইঞ্জিনিয়ারিং। আর যদি আমরা ভলিউমের দিক দিয়ে দেখি, ভ্যালুর দিক দিয়ে, তাইলে ব্যাংক অনেক বেশি ট্রেড হয়েছে, 121 কোটি ট্রেডিং হয়েছে ব্যাংকে, হুইচ ইজ হিউজ। এবং দেন ফার্মাসিউটিক্যাল, দেন টেক্সটাইল, অর্থাৎ বোঝা যাচ্ছে যে ফার্মাসিউটিক্যাল এবং টেক্সটাইল এই দুইটা আমরা এই দুই জায়গায় ভালো, মানে কমন পাচ্ছি, এই দুটা টপে আছে। যে কারণে ফার্মাসিউটিক্যাল আর টেক্সটাইলে ইনভেস্টমেন্ট ভালোই হচ্ছে। এবং টেক্সটাইলে আপনারা অনেকেই জানেন যে টেক্সটাইল কিন্তু আমাদের শুল্ক কমিয়ে দিয়েছে, ঠিক বিপরীত দিকে ইন্ডিয়ার শুল্কটা বাড়িয়ে দিয়েছে, যার কারণে এখন মানে ইন্ডিয়া হচ্ছে একটু ডিসঅ্যাডভান্টেজে আছে। দ্যাটস ওয়াই টেক্সটাইলে আমাদের ভালো হওয়ার সুযোগ আছে। সো এখন আমরা চলে যাই, দেখি তো আজকের টপ 10 কারা যারা গেইন করছে। সো এখানে যদি আমরা আসি, তাহলে দেখতে পাচ্ছি আমরা রহিম টেক্সটাইল আছে টপ গেইনারে, হল্ট হয়েছে। একইভাবে হামি আছে, হাক্কানি পাল, সাফকো স্পিন, প্রগতি লাইফ, অনেকগুলো আছে। সো এখানে যদি ভালো করে খেয়াল করি আমরা, তাহলে দেখা যাবে যে 7 তারিখে মেইনলি কি বলে লো পেড যেগুলো আছে, লো পেডগুলো খুব ভালো কাজ করছে। লো পেড বেশিরভাগই মানে হল্ট হয়েছে বা খুব ভালো দাম বাড়ছে। যেহেতু ব্যাংক মাইনাস, দেখা যায় যে ব্যাংক টেক্সটাইল যদি পজিটিভ না হয়, ইঞ্জিনিয়ারিং পজিটিভ না হয়, তো লো পিট খেলে, ব্যাংক না হলে লো পিট খেলে, স্পেশালি যখন মার্কেটে ভলিউম কিছুটা কমে। কিন্তু যদি আপনি দেখেন ডিএসইএক্স, আমরা দেখি ডিএসইএক্স এর ব্রড ইন্ডেক্সে গেলে এখানে দেখা যাচ্ছে ভালো করে লক্ষ্য যে ভলিউম, এই দেখেন ভলিউম বারটা কিন্তু দিন দিন বাড়তেছে, এই যে বেড়ে বেড়ে যাচ্ছে। এই যে এখানে ডাউন হয়েছে কিন্তু আবার বাড়ছে, এটা যে ডাউন হয়েছে এইটা কি আপনি চিন্তা করে দেখেন, এই যে এখানে যদি আমি এই দাগটা দিই, তাইলে এই দাগ দেখেন, এইটা কি এটার সমান? বলুন না, এই জায়গায় দেখেন কত ড্রাই ভলিউম, যখন আমাদের সূচক নামতেছিল কত কম ভলিউম। একইভাবে এই জায়গাগুলো দেখেন, এই জায়গাগুলোও কিন্তু যখন সূচক এই যে 5200 থেকে 300 ফিক্স ছিল, তখনও কিন্তু ভলিউম অনেক কম ছিল, 400 500 600 কোটি, এটাই ছিল আমাদের মানে হাইয়েস্ট ভলিউম। কিন্তু এখন যখন নেগেটিভ 63 পয়েন্ট, স্টিল ভলিউম 700 কোটি, অনেক বেশি। এর জন্য ভলিউম যখন বাড়ে তখন টেনশনের কিছু নাই, তখন নিশ্চিন্ত থাকেন। এই জায়গা থেকে দেখেন গ্রাজুয়ালি ভলিউম হালকা হালকা করে আস্তে আস্তে বাড়তে 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 এখানে তো 1000 কোটি টাচ করছে, এই দুদিন মেবি 1000 কোটি টাচ করছে। তো টেনশনের কিচ্ছু নেই, এখনো লাল হইলেও কি হবে, ভলিউম আছে।
এবং আশা করা যায় নেক্সট হয়তো আগামী রবিবার যদিও মাইনাস যায়ও, যদি বাই চান্স যায়, সোমবার মঙ্গলবার থেকে পজিটিভ হবে এবং তখন ভলিউম কিন্তু কন্টিনিউ থাকবে। ভলিউম যখন কমে যাবে তখন টেনশনের বিষয়। সো ভলিউম বাড়লেই আমরা আসি এবং ইনশাল্লাহ সবুজ হবে। এবং তো সবুজ হওয়ার জন্য আমি যেটা প্রথমেই বলে রাখি যে অনেকে এখন চিন্তা করেন যে ভাই ব্যাংক মাইনাস কি কিনবো বা কি কিনা যায় বা কি নিয়ে টেনশন আছে। আমি ফার্স্টেই বলবো, যেহেতু আজকে প্রথম ভিডিও আমি বানাচ্ছি, আমি ফার্স্টে একটা বেসিক আইডিয়া দিই যেটা আমার যতটুকু আমি জানি আমি ফলো করি। সেটা হচ্ছে সূচক যদি বাড়তে হয়, ইন্ডেক্স দেখুন, ইন্ডেক্স যদি বাড়তে হয় তাইলে ব্যাংক দিয়ে কিন্তু বাড়তে হবে। ব্যাংক এবং বিগ ক্যাপিটাল, যারা ব্যাংকের ক্যাপিটাল অনেক বিগ, সবগুলা ব্যাংক অনেক বড় ক্যাপিটাল। একইভাবে বাকি যে ফান্ডামেন্টাল যে কোম্পানিগুলো আছে, মনে করেন বেডবিসি, গ্রামীণ ফোন, এরকম বড় বড় ফান্ডামেন্টাল কোম্পানি, এইগুলা দিয়েই কিন্তু আপনাকে সূচকটা বাড়াইতে হবে ইভেনচুয়ালি, এবং ব্যাংক স্পেশালি। তাহলে দেখুন, ব্যাংক যদি আমরা দেখি যে ব্যাংক সেক্টর কিন্তু হিউজ পজিটিভ করতে হবে, এছাড়া হবে না। সো আমি সাজেস্ট করব প্রত্যেকেই অন্তত একটা করে ব্যাংক হোল্ডিংয়ে রাখেন। যদি ব্যাংক হোল্ডিংয়ে রাখতে পারেন তাইলে আলটিমেটলি মানে এটা গেইন হবেই। সো দেখি তো ব্যাংকের কী অবস্থা, আমরা একটু ব্যাংকে যাই, ব্যাংকগুলার কী অবস্থা এখানে যদি আমরা লক্ষ্য করি তাইলে গেইনার না আমরা দিই, এটা মনে করেন যা আছে ভলিউমের দিক দিয়ে কোনটা। সো প্রথমেই দেখেন সিটি ব্যাংক, খুবই ভালো ব্যাংক, ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ড এভরিথিং বেস্ট অফ দি বেস্ট, খুব ভালো ব্যাংক। যমুনা ব্যাংক, এটাও খুব ভালো। সিটি ব্যাংক তো 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এরকম র্যাঙ্কে। সিটি, ব্র্যাক, এগুলো খুবই ভালো ব্যাংক। সো সিটি ব্যাংক দেখেন, যদি সূচক বাড়তে হয় তাহলে এই ব্যাংকগুলোই কিন্তু পজিটিভ হইতে হবে। এই দেখেন আজকে 63 পয়েন্ট মাইনাস, এটা কিন্তু কি দিয়ে মাইনাস? আপনি যদি খেয়াল করেন আপনি দেখবেন প্রত্যেকটা ব্যাংকই কিন্তু মাইনাস, ব্যাংক মাইনাস। দেখেন সব ব্যাংক, এই একটা ব্যাংক পজিটিভ, বাকি সব মাইনাস, সব মাইনাস, সব মাইনাস। মানে ব্যাংকের কারণেই নামছে। একইভাবে সূচকটা যখন উপরের দিকে উঠবে এই ব্যাংক দিয়ে পজিটিভ হবে। এবং আমরা মানে এটা যদি আমি আজকে আলোচনা করতেছি না, কিন্তু আমরা যতটুকু সূচক নিয়ে চিন্তা করি যে সূচক মিনিমাম আরও 200-300 পয়েন্ট বাড়বে। এখন তো সূচক 5400-তে মেবি আছে। সো সূচক 5400-তে আছে, সূচক 800-তে যাওয়ার মানে নেক্সট রেজিস্ট্যান্স আমরা যতটুকু দেখছি 800-তে যাওয়ার চান্স খুব বেশি। সো 800-তে যদি যায়, আপনি দেখেন আমি আপনাদের দেখাই, 800 পয়েন্ট যাইতে হলে কিন্তু এই কোম্পানিগুলোই বাড়তে হবে। এই জায়গাটা দেখেন, নেক্সট রেজিস্ট্যান্স আমাদের কিন্তু অলমোস্ট 800-র দিকে, এই জায়গাটা হচ্ছে নেক্সট রেজিস্ট্যান্স। সো 800 এরপরে হয়তো 6000 হবে। তো 800 থেকে মিনিমাম 6000, এই যে 200 পয়েন্ট, এই যে 200 পয়েন্টের যে এরিয়া, এখানে যেতে হলে আমাদের কিন্তু আরও 400 পয়েন্ট দরকার। যে কারণে আমি বলতেছি যে অন্তত একটা ব্যাংক হাতে রাখেন। আপনি তো কি কি স্টক হাতে রাখবেন এটা চিন্তা করতেছেন? অন্তত একটা ব্যাংক রাখেন। 5টা-10টা ব্যাংকের দরকার নেই এতগুলো স্টক রাখা, আমিও মানে সঠিক মনে করি না। অন্তত একটা ব্যাংক, একটা ভালো ব্যাংক যেটা মানে কমে আছে বাড়তে পারে। এগেইন আরেকটা জিনিস, যেটা বেড়ে গেছে অনেক বেশি, ওইটার পিছনে দৌড়ায় লাভ নেই। ব্র্যাক ব্যাংক, ব্র্যাক ব্যাংক দেখেন কত বাড়া বাড়ছে। ব্র্যাক ব্যাংক এখন 70 টাকা, 68 টাকা, আজকে 70 মনে হয় টাচ করে আসছে। সো ওই জায়গায় আপনি এখন ব্র্যাক কি আরও বাড়বে? বাড়তে পারে, ইম্পসিবল না। অফকোর্স ব্র্যাক নিয়ে অনেক নিউজ শোনা গেছে, ব্র্যাক বাড়তে পারে, কিন্তু এখন কিন্তু রিস্কি। ব্র্যাক কিন্তু অলমোস্ট 70-80% হয়তো গেইন দিয়ে দিছে। তো এই জায়গায় আপনি কেন ব্র্যাকে ঢুকবেন? রিস্কটা কেন নেবেন? বরং বেটার হচ্ছে যে জায়গায় যেটা বেশি একটা বাড়ে নাই, কোম্পানি ভালো, যে ব্যাংক ভালো, সব দিকে পিএসসি ভালো, কিন্তু বেশি একটা বাড়ে নাই, ওইগুলা ঢুকতে পারেন। সিটি ব্যাংক অনেক বাড়ছে, স্টিল সিটি ব্যাংক ভালো দেখতে পারেন। যমুনা ব্যাংক এটাও দেখতে পারেন, এগুলো ভালো, এগুলো ভালো ব্যাংক আমি দেখতেছি। ঠিক আছে, ঠিক আছে, খারাপ না। ওয়ান ব্যাংক, উত্তরা কিন্তু রিসেন্টলি আমার মনে হয় এত বেশি বাড়ছে। উত্তরা দেখেন বাকিগুলা মোটামুটি বেড়ে আমার যা মনে হয় তার ডিভিডেন্ড টাচ করে ফেলছে, ডিভিডেন্ড ক্রস করছে। দেখেন, আপনি যদি দেখেন সিটি ব্যাংকের একটা জিনিস আপনাকে আমি দেখাই। এই দেখেন, সিটি ব্যাংক ডিভিডেন্ডের সময় ছিল 23 টাকা, কিন্তু এখন এরপর ডিভিডেন্ডের পর সে কমে আসলো এইদিকে 18 টাকা। এখন বেড়ে সে ডিভিডেন্ডের উপরে চলে গেছিল 25 টাকা, 26 টাকা, সে ডিভিডেন্ডের উপরে চলে গেছিল। এটা মানে চিন্তা করা যায়, যেটা কদিন আগে ডিভিডেন্ড দিছে সেই জায়গা ক্রস করে 26 টাকার উপরে সে চলে গেছে। সো অফকোর্স এটা রিস্কি। কিন্তু এই দিক দিয়ে উত্তরা ব্যাংক দেখেন, ব্যাকগ্রাউন্ড খুব ভালো, ফান্ডামেন্টাল খুব ভালো, কিন্তু উত্তরা ব্যাংক কিন্তু এখনো ডিভিডেন্ড টাচ করে নাই। ডিভিডেন্ড 25 টাকায় ছিল, 25 টাকা প্লাস ছিল, সে নিচে নামে আসলো 20 টাকার দিকে, এরপর 19 টাকার দিকে, কিন্তু স্টিল সে হাইয়েস্ট আমার যা মনে হয় এটা কত হবে, 21 টাকার গড় টাচ করছে। এই জায়গাটা হচ্ছে একটা মানে ফাটাফাটি জিনিস, আমি বলবো যে সে 21 টাকার গড় টাচ, 23 টাকার গড় টাচ করছে, এখানে আমি দেখতেছি। তো 23 টাকা হাইয়েস্ট গেছে, ইট মিনস সে আরও 4-5 টাকা বাড়তে পারে।
সো উত্তরা ব্যাংক কেনার মতো একটা ব্যাংক, এবং ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ড এভরিথিং ভালো। ডিভিডেন্ড এবার দিছে 17.5% ক্যাশ, 17.5% স্টক, হুইচ ইজ মানে গ্রেট, মানে বিশ্বাস করা যায় না এত বেশি। আচ্ছা, এরপর কি আছে? ঢাকা ব্যাংক। ঢাকা ব্যাংকও মোটামুটি বাড়ছে, আর একটু বাড়তে পারে, বাট বাড়ছে অনেক। ব্যাংক এশিয়াতে দেখি তো ব্যাংক এশিয়াও কিন্তু দেখেন ডিভিডেন্ড ক্রস করে চলে গেছে। ডিভিডেন্ডের টাইমে যখন ধারণা করা হয় যে একটা কোম্পানি ডিভিডেন্ডের টাইমে সবচেয়ে হাইয়েস্ট ভ্যালু থাকবে, সবচেয়ে হাইয়েস্ট দামে থাকবে, সেইখানে দেখেন ব্যাংক এশিয়া 19 টাকা ছিল, 19 বা 20-এর দিকে ছিল, অলরেডি ক্রস করে চলে গেছে। এইটাও রিস্কি ব্যাংক এশিয়া অনেক ভালো, কিন্তু স্টিল রিস্কি। আচ্ছা, এখন দেখি মার্কেন্টাইল ব্যাংক এটা কিন্তু নো ডিভিডেন্ডের ব্যাংক, এরা কিন্তু ডিভিডেন্ড দিতে পারে নাই, কিন্তু মার্কেন্টাইল ব্যাংকের ফান্ডামেন্টাল কিন্তু অনেক ভালো এবং ইপিএস অনেক ভালো। মার্কেন্টাইল ব্যাংক আমার নিজেরই একটা পছন্দের ব্যাংক, কিন্তু আমি নিজেও মানে আশা করছিলাম ভালো করবেন, নো ডিভিডেন্ড দিয়ে ধরা খাইছিলাম, বাট স্টিল এখন একটা প্রফিট করে আমি বাড়াইছি আলহামদুলিল্লাহ। বিকজ মার্কেন্টাইল চিন্তা করে দেখেন, মার্কেন্টাইল 10 টাকায় অনেক দিন ছিল, জাস্ট নো ডিভিডেন্ডের কারণে ওরা নেমে গেছে 7 টাকায়। আনবিলিভেবল। এই জায়গায় যারা কিনছে হিউজ প্রফিট, আমিও কিনছি, হিউজ প্রফিট। আপনি চিন্তা করেন মার্কেন্টাইল কিন্তু 10 টাকার নিচে যাওয়ার মতো ব্যাংকই না, বিশ্বাস করা যায় না এগুলা ব্যাংক। ইপিএস 3 টাকা, 2 টাকা, 3 টাকা আসে ইজিলি, 4 টাকা আসে ইজিলি। সেইখান থেকে সে কি আপনারে 20%, 30% দিতে পারবে না? সে কি 10-20% ক্যাশ দিতে পারবে না? ইজিলি ক্যাশ দিতে পারবে, সাথে স্টকও দিতে পারবে। সো মার্কেন্টাইল যদি চিন্তা করেন, মার্কেন্টাইল অলরেডি 10 একবার টাচ করছে, করে এখন মনে হয় কত 9.50-এ আসছে, এবং আমাদের হাই কিন্তু রিসেন্টলি মনে হয় এটা কত হবে, 11-এর মতো টাচ করছে, টাচ করে 9.50। তো আমি বলবো এখন কিন্তু চাইলে কিনা যায়, তবে আরো 2-1 দিন দেখতে পারেন, যে হয়তো যদি 9-এর কাছাকাছি আসে। আমার মনে হয় না মার্কেন্টাইল এখন 9-এর নিচে যাবে, বাট স্টিল যদি 9-এর কাছাকাছি আসে কিনতে পারেন, এখনো কিনতে পারেন, 9-এর কাছাকাছি পর্যন্ত কিনতে পারেন। আর যদি 9-এর নিচে যায় তাহলে ফাটাইয়া কিনেন। মার্কেন্টাইল একটা ভালো গেইন দিবে, এবং মার্কেন্টাইল দেখেন, মার্কেন্টাইল ইজিলি 13-তে যাবেই, 13-র দিকে যাবেই, এগুলা বেশি দিন লাগবে না। যদি সূচক বাড়ে মার্কেন্টাইল বাড়বে, ঠিক আছে। আচ্ছা, এখন আর কি আছে? ব্র্যাক তো গেল, ট্রাস্ট ব্যাংক বাড়ছে, বেড়ে আবার কমে গেছে। ট্রাস্ট ব্যাংক ওটা ভালো গেইন দিচ্ছে, দেখেন ডিভিডেন্ডের উপরে গিয়ে ক্রস করে চলে আসছে। এগুলো একটু রিস্কি। সাউথ ইস্ট ব্যাংক, আচ্ছা, এই একটা ব্যাংক নিয়ে কথা বলা যায়। ব্যাংকটা মোটামুটি ভালো আছে, খারাপ না। আর রিসেন্ট ইপিএস কিন্তু খুবই ভালো দিছে, যে কারণে মানুষ পাগল হয়ে গেছে। এটাও কিন্তু একটা ভালো গেইন দিচ্ছে, অনেক নিচ থেকে উঠে আসছে, 7 টাকা থেকে 11টা টাচ করে আসছে, 4 টাকা, হিউজ। সো এটাও কিনতে পারেন, বাট এটাও কিন্তু এখনো আমি বলবো যে একটু কারেকশন হলে কিনলে মনে ভালো হবে, বাট ঠিক আছে। প্রাইম ব্যাংকও অনেক বাড়ছে দেখেন টাকা। প্রাইম ব্যাংক, আচ্ছা, প্রাইম ব্যাংক আনবিলিভেবল। প্রাইম ব্যাংক ডিভিডেন্ডের আগে 24 টাকার দিকে টাচ করছে, 24-25, সেইখানে ডিভিডেন্ড দিয়ে এই নিচে যারা কিনছে, এরপর চলে গেছে 30 টাকায়, 29 টাকা মনে টাচ করে আসছে। তো হিউজ একটা গেইন দিছে। আচ্ছা, ইউসিবি গেল। ইউসিবি এগুলো তো নর্মাল, ঠিক আছে। মিডল্যান্ড তো ভাই, মিডল্যান্ড থেকে যত পারেন দূরে থাকেন, কারণ মিডল্যান্ড গেমলিং শেয়ার, ঠিক আছে। যারা গেমলিং করতে চান গেমলিং করেন, বাট মিডল্যান্ড কিন্তু মানে দেখেন অনেক হাই টাচ করে আসতেছে, এখন কিন্তু এটা ফলিং নাইফ, এগুলো পড়বে এবং যারা থাকবে তাদের নিয়ে ডুববে। প্রিমিয়ার ব্যাংক, আচ্ছা, এই একটা ব্যাংক আমি বলবো, এটাও নো ডিভিডেন্ড দিছিল, কিন্তু দেখেন এটা কিন্তু বেশি বাড়ে নাই। এর কিন্তু এতটুকু গ্যাপে এই জায়গাটা যাওয়া উচিত। 9 টাকা এসে অনেক দিন ছিল, সেই 9 টাকা এসে যাই নাই, 9 টাকা যাওয়া। এবং প্রিমিয়ার ব্যাংকে আমি যতটুকু খেয়াল করছি, ওদের ফার্স্ট কোয়ার্টার এবং সেকেন্ড কোয়ার্টার দুইটাই কিন্তু ওরা এখনো দেয় নাই। এটা একটা মানে বড় জিনিস, যে দুইটাই দেয় নাই। সো এই জায়গায় প্রিমিয়ার ব্যাংকের এই জায়গায় কিন্তু 9 টাকায় মিনিমাম যাওয়া উচিত। আরও কি ক্রস করা যাবে? আই ডোন্ট নো, ক্রস করে যেতে পারে, যাওয়ার চান্সেস গেলে এখানে দেখেন 11 টাকার দিকে যেতে পারে। এবং সবচেয়ে বড় জিনিস, বাই চান্স ওরা যদি এখানে কি করে আমি জানি না, বাট বাই চান্স Q1 and Q2 দুইটার ডিভিডেন্ড যদি দিয়ে দেয়, মানে দুইটা ডিভিডেন্ড কি বলে, সরি, ইপিএস যদি মোটামুটি ভালো আসে, তাহলে বুম, জাস্ট বুম, প্রিমিয়ার ব্যাংক গ্যারান্টি। সো প্রিমিয়ার ব্যাংক খুব ভালো অবস্থায় আছে। আচ্ছা, আর কি ইবিএলটা দেখি তো, ইবিএলের কি অবস্থা? ইবিএলও তো ডিভিডেন্ডের জায়গা টাচ করে আসছে, তো ইবিএলও একটু মানে আমি বলবো যে মানে রিস্কি আছে। স্টিল এগুলো বাড়তে পারে, কারণ দিন শেষে ব্যাংক দিয়েই তো বাড়াতে হবে, এগুলো বাড়া ইম্পসিবল না। আচ্ছা, এনআরবি ব্যাংক আর একটা গেমলিং শেয়ার, আমি বলবো একটু দূরে থাকাই এখন ভালো। এনআরবি ব্যাংক বোঝা মুশকিল, বাট স্টিল এগুলোও দেয়, কিন্তু এনআরবি এগুলোর কিচ্ছুই নেই, জাস্ট গেমলিং। এই আশায় যে আপনি টাকা ঢাললেন, বাই চান্স যদি বাড়ে, তবে আমি বলবো ওয়েট করেন, আর যদি কারেকশন হয়, আর একটু কারেকশন হওয়া ভালো হবে, কারণ ইপিএস নেগেটিভ আসছে রিসেন্টলি। আচ্ছা, এমটিবি, ওয়াও, আর একটা ভালো ব্যাংক। এমটিবিও এমটিবি কিন্তু এমটিবিও কিন্তু ডিভিডেন্ডের উপরে বাড়ি মেরে আসছে, দেখেন ডিভিডেন্ডের সময় সে 10% স্টক দিচ্ছে, আমার মনে আছে, তখন 11.40, হাইয়েস্ট দিয়ে কি 12 থেকে, সেইখানে এখন কিন্তু সে 14 টাচ করে আসছে, হিউজ একটা গেইন দিছে। সো এইখানেও কিন্তু যারা এখানে কিনছে 10 টাকা থেকে 14 টাকা, 4 টাকা লাভ করে আসছে।
সো আপনারা এটাও কিন্তু একটু রিস্কি, বাট স্টিল কিনতে পারেন, কারণ এই ব্যাংকটাও কিন্তু ভালো। এই ব্যাংকের সবচেয়ে ভালো জিনিস যেটা আমি বলি সেটা হচ্ছে ওদের কিন্তু ফান্ডামেন্টাল এবং ভিতর অনেক ভালো। দেখেন ইপিএস 3 টাকা 22 পয়সা দিছে, 3 টাকা 5 পয়সা। এবার Q1 আসছে 87 পয়সা, Q2 32 পয়সা, মানে ভালো এগুলো, এবং 10% স্টক দিছে। আরেকটা জিনিস কিন্তু এমটিবি কিন্তু এই যে 10 টাকার মধ্যে ব্যাংকের মধ্যে এমটিবি আছে, যে আমরা দেখলাম মার্কেন্টাইল, প্রিমিয়ার ব্যাংক, আরও যেগুলো এনসিবি আছে, এই যে এনআরবি এগুলো আছে, এমটিবিও কিন্তু এই লাইনে আছে, কিন্তু 10 টাকা থেকে হালকা একটু বাড়ছে, বাট ওই 10 টাকার ব্যাংকের কাছাকাছি। কিন্তু তারা কিন্তু ডিভিডেন্ড দিছে, বাকি 10 টাকার ব্যাংকের মধ্যে 90% মনে হয় ডিভিডেন্ড দেয় নাই, বাট এমটিবি আর আমার মনে হয় এনসিসি এই ব্যাংকগুলা ডিভিডেন্ড কিন্তু দিচ্ছে, ঢাকা ব্যাংকও মনে হয় এগুলো ডিভিডেন্ড দিছে। সো এছাড়া ফান্ডামেন্টালি বা বাকি অনেক জিনিস দেখলে আমি বলবো এমটিবি খুবই ভালো। সো এমটিবিরও একটা মানে হিউজ চান্স আছে ভালো হওয়ার, এবং এমটিবি ইজিলি এই দেখেন এখানে 15 টাকা তো যাবেই এগুলো এক সময়, আর এইদিকে কপালে ভালো থাকলে 20 টাকাও যেতে পারে, ইম্পসিবল কিচ্ছু না। এগুলো লং টার্মে ভালো গেইন দেবে, যারা একটু ধরে বসতে পারেন কিনে বসে থাকেন, এগুলো তো লস হওয়ার চান্সই নেই। নামলে আরও কিনবেন, নামলে আরও কিনবেন। বড় জাস্ট এখন বলবো এখন একটু ওয়েট করেন, কারণ এখন তো অলরেডি একটা মানে হাই ক্রিয়েট করে আসছে। কয়দিন ওয়েট করেন, যদি 12 আসে কিনতে পারেন, বা এখন তো হালকা হালকা কালেক্ট করতে পারেন। আচ্ছা, দেন আমরা দেখবো যে কোন ব্যাংক কিনা যায়, আর কি ভালো ব্যাংক আছে। ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক একটু ভেজাল, এখানে আমার মনে হয় এটা অ্যাকুমুলেশন জোন, সো হইতে পারে এখান থেকে উপরে উঠতে পারে, বাট এটা দেখার বিষয়। এবং হয়তো আর একটু নিচে নামলে কিনতে পারেন, কিনে এই জায়গায় এটা একটা রেজিস্ট্যান্স, 50টা রেজিস্ট্যান্স হইতে পারে, বা 52 এদিকে এসে ইসলামী ব্যাংক একটা গেইন দিবে। আচ্ছা, পূবালী ব্যাংকও অনেক বাড়ছে, দেখেন ডিভিডেন্ডের আগের পর্যায়ে উপরেও ক্রস করে আসছে, বিশ্বাস করা যায়। পূবালী ব্যাংক 32 টাকা ক্রস টাচ করে আসছে। সাউথ বাংলা ব্যাংক এইটাও কিন্তু অনেক বাড়ছে, ডিভিডেন্ডের ডিভিডেন্ড দিছে, দেওয়ার পর এটাও কিন্তু তার আগর পর্যায়ে টাচ করে আসছে। রূপালী ব্যাংকও রিসেন্টলি অনেক বাড়ছে, আমার মনে হয় রূপালী ব্যাংকের রাইট শেয়ার দিয়েছিল, যে কারণে ভালো একটা গেইন দিছে, এবং রূপালী ব্যাংক এখানে থেকে ডাবল টপ করছে, মানে এই জায়গাটা টাচ করে ফেরত আসছে রেজিস্ট্যান্স, আবার এখানে গিয়ে টাচ করে ফেরত আসছে। সো চান্স আছে, আমি বলতেছি আই এম নট শিওর, বাট চান্স আছে খুব বেশি। আর বাড়বে না, হয়তো এখানে কয়দিন থাকবে, হয়তো নেমে নেমে এই জায়গায় আসতে পারে, কয়দিন এই জায়গায় থাকবে, অ্যাকুমুলেশন হবে, এরপর যদি গেইন দেয় তাহলে এই জায়গায় যেতে পারে, নেক্সট রেজিস্ট্যান্স 30 টাকার দিকে হবে, যেতে পারে। আচ্ছা, দেন আরও ব্যাংক আছে, জিআইবি, এনআরবিসি, এগুলো তো ভালো লাগে না আমার। শাহজালাল ব্যাংক এটাও ভালো গেইন দিয়েছে, শাহজালাল ব্যাংকও দেখেন ডিভিডেন্ড, এগুলো মানে রিসেন্টলি ভালো ভালো ব্যাংকগুলা সব ডিভিডেন্ডের উপর টাচ করে আসছে। আচ্ছা, ডাচ বাংলা ব্যাংকও এগেইন, ডাচ বাংলা ব্যাংক আসলে এত বাড়ে নাই, কিন্তু ডাচ বাংলা ব্যাংক একটা মানে মোটামুটি ভালো দিচ্ছে, একটা খারাপ না। ডিভিডেন্ডের এই যেখানে এই পয়েন্টে 42 টাকার পয়েন্টে তারা আসলে ডিভিডেন্ড ঘোষণা করছিল, এরপর 38 টাকা থেকে 45 না 48 টাচ করে আসছে। সো ডাচ বাংলা বাড়ছে। এখানে এসআইবিএল এগুলো তার ফালতুর চেয়ে ফালতু ব্যাংক, বাট স্টিল এগুলো যদি আপনার ভালো লাগে কিনতে পারেন। সো এই হচ্ছে ব্যাংক সেক্টর নিয়ে আমি দেখালাম আমার যা মনে হয়। আজকে ব্যাংক নিয়ে আমি আলোচনা করলাম, যেহেতু এটা আমার প্রথম ভিডিও, আমি বেশি বড় করতে চাইতেছি না, আমি চাইতেছি শর্টকাটে আপনাদেরকে একটা ধারণা দিতে। সো এই হচ্ছে ব্যাংকগুলা, যেগুলো আমি বলবো যে এখানে যদি সূচকটা বাড়াইতে হয়, আমাদের যে ওভারঅল সূচক, এটা যদি বাড়াইতে হয় তাইলে কিন্তু ব্যাংক দিয়েই বাড়াইতে হবে, এবং ফান্ডামেন্টাল জিনিস দিয়ে বাড়াইতে হবে, এবং যে কারণে ব্যাংক একটা ইম্পর্টেন্ট সেক্টর। এবং আমি বলবো অফকোর্স আপনারা সবগুলা শেয়ার ব্যাংকের কিনিয়েন না, বাট একটা দুইটা ব্যাংক রাখেন, ভালো ব্যাংক যেটা বেশি বাড়ে নাই এবং যেটা ফান্ডামেন্টালি ভালো, আরও বাড়ার চান্স আছে, ওই রকম ব্যাংক অন্তত একটা পোর্টফোলিওতে রাখেন, এবং ওয়েট করেন, যেহেতু সূচক আরও 400 500 থেকে 600 পয়েন্ট বাড়ার সুযোগ আছে। সো আশা করা যায় ইনশাল্লাহ ব্যাংক যদি আপনার একটা থাকে, তাহলে সেটা 2 3 4 5 টাকা গেইন দিতে পারে, এবং অনেক ভালো করবে। এবং ব্যাংক আলটিমেটলি ইনশাল্লাহ ইন নিয়ার ফিউচার হয়তো 2026-এ অনেক ব্যাংকই ডাবল হবে, 26-এ 27-এ, কারণ এই ব্যাংক কিন্তু আসলে এত নিচে থাকার কথা না, ব্যাংক সেক্টর কিন্তু আমাদের অনেক নিচে, এত নিচে থাকার কথা না, সেই হিসেবে ব্যাংকগুলো আপনাকে একটা ভালো গেইন দিবে। সো এই হচ্ছে আমার আজকে আলোচনা। ভালো লাগলে তো আপনারা ভিডিও দেখেন, লাইক কমেন্ট করিয়েন, আর দোয়া করবেন, আর ইনশাল্লাহ আগামী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।